আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবাধিকার লঙ্ঘনের দায়ে হাসিনাকে আইসিসিতে তুলতে সরকারের গড়িমসি কেন প্রশ্ন, আশ্রয় দিয়ে ভারত সংকটে আছে মন্তব্য। অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে তারেক রহমানের আশা, দলে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কুয়েটে অস্থিতিশীলতায় কোনো মহলের ইন্ধন রয়েছে কিনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক সম্পৃক্ততা পেলে ব্যবস্থা। সম্ভাবনা থাকলেও কমপ্লায়েন্সের অভাবে কমছে চামড়ার বৈশ্বিক বাজার, ফিনিশড লেদার রপ্তানি হলে $10 বিলিয়ন বাজারের আশা। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড করা জয়ের পথে অস্ট্রেলিয়া, জস ইংলিশের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে সরকার কেন গড়িমসি করছে প্রশ্ন তুলেছেন আলোচকরা। তাদের মতে জাতিসংঘের রিপোর্টের পর হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার বিষয়ে জোরালো চাপ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, বিচার বিভাগ কবজায় রাখার অতীতের ধারাবাহিকতা থেকে এই সরকারও বের হতে পারছে না। রিজভি নেওয়াজের রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা তৈরিতে চালকের আসনে নাগরিক সমাজ, এই শিরোনামে আলোচনা। ব্র্যাক সেন্টার নিয়ে গবেষণা সংস্থা সানেমের আয়োজনে অর্থনীতিবিদদের 8ম বার্ষিক সম্মেলন। প্যানেল আলোচনায় প্রশ্নোত্তর পর্বে উঠে আসে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার বিষয়টি। শেখ হাসিনাকে নিয়ে কি করবে এটা নিয়ে তারা একটা সংকটের মধ্যে আছে। আমাদের কাজ হচ্ছে এই সংকটটাকে বাড়ানো এবং তাকে চাপের মধ্যে রাখা ইন্টারন্যাশনাল ফেজে, যে আপনাকে শেখ হাসিনাকে আপনি রাখতে পারবেন না। জাতিসংঘ পরিষ্কার করে বলেছে যে এখানে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, যেগুলো মূলত আন্তর্জাতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ হলে তার বিচারক আন্তর্জাতিক আদালতে আমরা কেন তুলতে পারছি না আমি জানি না। এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের 15 বছর প্রথম জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের একটা হত্যাকাণ্ড নিয়ে মুক্তিযুদ্ধের পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা রিপোর্ট পাইনি। যে পলিটিক্সের এখন যেটা আমাদের খুব বড় সুযোগ, জাতিসংঘের সহযোগিতা আমাদের কিন্তু নেওয়া উচিত পরবর্তী পর্যায়ের জন্য। সেটা কিন্তু আমরা এখন খাবো না। ওয়েব জাস্টিস, বৈষম্য নিরসনের নামে দাবি দেওয়া নিয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি সহ নানা বিষয়ে কথা বলেন অধ্যাপক রেহমান সোবহান। And the lack of independence of the judiciary has been instrumental in that particular process. The instrumentalization of the judiciary has now become a security weapon of any regime. 3 দিনের আয়োজনটি শেষ হবে রোববার। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেয়া। তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনে বিএনপি জয়লাভ করলে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে বলে জানান তারেক রহমান। দলের মধ্যে যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাহুল রয়ের রিপোর্ট। বিএনপির জেলা সম্মেলনগুলোতে নেতাকর্মীরা উচ্ছ্বসিতভাবে অংশ নিচ্ছেন। যশোরে দ্বিবার্ষিক সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। অন্য সম্মেলনগুলোর মতোই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলে দ্রুত নির্বাচনের কথা বলেন তিনি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের
সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নেয়, এটাই অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির পার্থক্য। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তারেক রহমান বলেন, দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনের শপথ নিতে হবে বিএনপি নেতাকর্মীদের। রাহুল রায়, চ্যানেল আই। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে অস্থিতিশীলতার জন্য কোনো মহলের ইন্ধন রয়েছে কি না তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, ছাত্রদের দাবির প্রতি সংহতি জানিয়ে কুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা যোগ দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর রেলগেট, তেলিগাতিসহ আশপাশের এলাকায়। সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতি নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থী বান্ধব করতে বদ্ধপরিকর বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে আমার ছাত্ররা যদি না থাকে আমার কোনো অর্গানিক কাজ করবে না। এখন আমার সেই ছাত্ররাই চাচ্ছে না পলিটিক্স, সুতরাং আমার পলিটিক্স রাখার তো এখানে দরকার নেই। যদি হিডেন কোনো পলিটিক্স আমরা টের পাই, ডেফিনেটলি এটার জন্য অ্যাকশন নেব, অবশ্যই। আমরা এবার সিন্ডিকেটে সেই জিনিসটা স্পষ্ট করেছি যে কেউ যদি রাজনীতি করে তাহলে তার কি হবে, সে পানিশমেন্টটা। ছাত্ররা কেউ রাজনীতি করে, লেজুর ভিত্তিক রাজনীতি যেটা বলছি, এটা যদি করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি, তার এখানকার ছাত্র তো বাতিল হয়ে যাবে। যদি কোনো এমপ্লয়ি করে তাহলে তাকে আমরা চাকরি থেকে বরখাস্ত করে দেবো সর্বোচ্চ, যদি প্রমাণিত হয়। এগুলো পরিস্থিতি অস্থিতিশীল করতে সুযোগ সন্ধানী মহল কাজ করছে বলেও অভিযোগ করেন উপাচার্য। এই ঘটনাটার পিছনে কারা জড়িত, কে দোষী, কে আমার ছাত্রদেরকে আঘাত করলো, আমার ছাত্ররাই করলো কিনা, বাহিরের কেউ করলো কিনা, এটা ইয়ে করার জন্য আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। আর ইন দ্য মিনটে আমরা একটা মামলাও করেছি, কারণ আমরা চাই এটা একটা স্বচ্ছ তদন্ত হয়ে স্বচ্ছ একটা বিচার হোক। কারণ একটা ক্যাম্পাস সুন্দরভাবে চলছিল, আমার এর ভিতরে কে অস্থির করে তুললো, এটার পিছনে কারা দায়ী। কুয়েটের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা নাকচ করে উপাচার্য বলেন, শেষ পর্যন্ত শিক্ষার্থীদের মঙ্গলে কাজ করবেন তিনি। ছাত্ররা সবকিছু ভালোভাবে চালাচ্ছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সম্ভাবনা থাকলেও কমপ্লায়েন্সের অভাবে কমছে চামড়ার বৈশ্বিক বাজার। ধুঁকতে থাকা এই খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চলছে টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, দূষণ ও অব্যবস্থাপনা কাটিয়ে LWG সনদ অর্জন করতে পারলে $1 বিলিয়ন বাজার সৃষ্টি হবে। মোশাহেদ রনির রিপোর্ট। পোশাক খাতের পর দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় খাত চামড়া শিল্প। 8 দশকের অধিক সময়ের বাস্তবতা বলছে 85 বছরের পুরনো এই শিল্প চলছে ধুকে ধুকে। বিচিত্র সমস্যার ভারে জর্জরিত এই খাতে 3 বছরে রপ্তানি কমেছে 21 কোটি টাকা। এর বিপরীতে 5 বছরে চামড়া শিল্পের কেমিক্যালের দাম বেড়েছে গড়ে 30 থেকে 34% পর্যন্ত। বিশ্বের চামড়াজাত পণ্যের বড় বড় ব্র্যান্ডগুলো ইউরোপ ও আমেরিকার। এসব দেশের ক্রেতারা ট্যানারিগুলোর পরিবেশ ও ব্যবস্থাপনার উপর সর্বাধিক গুরুত্ব দেন, যার জন্য দরকার পড়ে লেদার ওয়ার্কিং গ্রুপের
LWG সনদ। এই সনদ না থাকায় বর্তমানে বাংলাদেশের বড় রপ্তানি বাজার চীন। তবে চীনের রপ্তানি আদেশও অস্থিতিশীল। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চামড়াসহ সকল ধরনের পণ্য সামগ্রীর রপ্তানি হয়েছে 57,91,124.95 মার্কিন ডলার। বর্তমানে রপ্তানি আয়ে চামড়া ও চামড়াজাত পণ্যে বাংলাদেশের অবদান বৈশ্বিক বাজারের মাত্র 3%। এক্ষেত্রে ট্যানারি ও ফুটওয়্যার সেক্টরের প্রতিষ্ঠানগুলো যাতে LWG'র সনদ পেতে পারে সেজন্য সচেতনতা বৃদ্ধিতে চলছে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প। এরই অংশ হিসেবে LWG সনদ অর্জন ও রপ্তানি আয় বৃদ্ধিতে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কাজ করছে সলিডার সুইস, অসি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চামড়ার বৈশ্বিক বাজারের আকার $241 বিলিয়ন হলেও বাংলাদেশের অনুকূলে তা খুবই সামান্য। এই খাতের শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কমপ্লায়েন্স নিশ্চিত করে ফিনিশড লেদার রপ্তানি করতে পারলে বাজার দাঁড়াবে $10 বিলিয়ন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বইমেলায় হুমায়ুন আহমেদকে নিয়ে ডাক্তার এজাজের লেখা 2টি বই প্রকাশিত হয়েছে। হুমায়ুন আহমেদের সাথে দীর্ঘ কর্মজীবনের নানা বিষয় উঠে এসেছে বই দুটিতে। এছাড়াও অমর একুশে বইমেলায় আজও এসেছে আরও নতুন নতুন বই। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ফাগুনের প্রথম সপ্তাহে অমর একুশে বইমেলায় বৃষ্টির হানা। তবে বৃষ্টির কারণে বইমেলায় ঘটে কিছুটা ছন্দপতন। সময় প্রকাশন থেকে হুমায়ুন স্যারের শুটিং ও আমি এবং হুমায়ুন স্যারের চোখের জল নামে ডাক্তার এজাজের 2টি বই প্রকাশিত হয়েছে। আমার হুমায়ুন স্যারের প্রথমটা, দ্বিতীয়টা হুমায়ুন স্যারের চোখের জল। স্যারের কান্না দেখেছি তো, দীর্ঘ সময় কাজ করতে করতে স্যার আনন্দে কাঁদতেন, দুঃখে কাঁদতেন। তো এই স্মৃতিগুলি আমার মনে এখনও কষ্ট দেয়। যখন এই স্যারের সেই অশ্রু ভেজা চোখ মনে হয় তখন অনেক কষ্ট লাগে। গ্রন্থ উন্মোচন মঞ্চে প্রকাশিত হয়েছে 2টি বই। সুফি ধর্মী কবিতার বই এসেছে বইমেলায়। হেমলতা গাছটা নারীর নামে অলঙ্কৃত, কিন্তু তার বিষটা কিন্তু মারাত্মক, যেটা খেলে মানুষের অবশ্যই মৃত্যু ঘটে। তো সৌন্দর্যটার আড়ালেও মানুষের অনেক ধরনের ক্ষতিকারক দিক থাকে, ধ্বংস থাকে, যেটা আমরা দেখতে পাই না। চিন্তা ভাবনা, দর্শন, তার আকুতি, তার ভাবনাগুলো সে তো আর পরম স্রষ্টা বা আমরা মুসলিম হিসেবে আল্লাহ পাকের কাছে তুলে ধরতে পারি যে কাকুতি মিনতির মাধ্যমে বা চিন্তা চেতনার মাধ্যমে। সেই সূক্ষ্ম খণ্ড খণ্ড অনুভূতিগুলোকে আমি আমার লেখনীর মাধ্যমে এই কাব্যগ্রন্থে তুলে ধরেছি। বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টলে পাওয়া যাচ্ছে তথ্য সেবা। জাতীয় আইনগত সহায়তা সম্পর্কে আপনার একটি স্টল, প্রচারণামূলক একটি স্টল দেওয়া হয়েছে। মূলত আমাদের মূল কাজ হচ্ছে যে বিনা খরচে এবং সরকারি খরচে সকল জনগণের জন্য আইনগত সেবাটা নিশ্চিত করা। বাংলা একাডেমি মঞ্চে প্রচারিত হয়েছে সচেতনতামূলক নাটক আলোর পথ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিবিদদের সব কিছুর জন্য দায়ী করা ভালো কথা নয়। আমলা এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরও দায় নিতে হবে। গভর্নরের স্মৃতিকথা নামের বইয়ের নতুন সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। দৈনিক বণিক বার্তার উদ্যোগে সিএ ভবন মিলনায়তনে বইটি নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, সাবেক আমলা সহ বিশিষ্টজনেরা। বইয়ের প্রথম সংস্করণ বের হয় 2019 সালে। অর্থ উপদেষ্টা হওয়ার পর পুনঃমুদ্রণ করার উদ্যোগ নেয় বীজ বাংলা মিডিয়া লিমিটেড। বইটিতে নিজের জন্ম, শৈশব, শিক্ষা এবং কর্মজীবনের বিস্তারিত অকপটে তুলে ধরেছেন লেখক সালেউদ্দিন আহমেদ। মানে আমরা অনেক সময় নিজেদেরকে টেনে নামিয়ে দিচ্ছি, দ্যাট ইজ এ প্রবলেম। একেবারে যে একেবারে কিছুই হচ্ছে না, কিছুই করছে না, সবই খারাপ, নিজের আখের বুঝাচ্ছে, এইগুলো বলে তখন দাঁড়িয়ে চাইতো তুমি কি আমাদের টাকা পয়সা ফেরত দিতে পারবে নাকি, যে টাকা পয়সা দিয়ে নিয়ে যাচ্ছ। অতএব এই জিনিসগুলো একটু বোধহয় বিষয় করা দরকার। একটু নিজেদের সেলফ রেসপেক্টটা একটু রাখবেন। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার করবেন, কিন্তু একটু রয়েস হয়ে
যাতে অন্য একটা অ্যাডভান্টেজ না নেয়। এবার আই স্পোর্টস, এবার অন্যান্য প্রসঙ্গ। বেসরকারি এভিয়েশন মালিকদের সংগঠন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AOAVর 12তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। AOAVর সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির 13 সদস্যের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে স্কয়ার এয়ার লিমিটেডের অঞ্জন চৌধুরী, মহাসচিব পদে নভ এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, সহ সভাপতি 1 পদে মেঘনা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মুস্তফা কামাল, সহসভাপতি 2 পদে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ পদে ইম্পেস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, যুগ্ম সচিব পদে ব্লু ফ্লাইং একাডেমি লিমিটেডের আব্দুল্লাহ আল জহির স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেডের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক পদে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন। সদস্য পদে সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার AFM মহিবুল্লাহ, বসুন্ধরা এয়ারওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফওয়ান সোবহান, BRB এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস নির্বাচিত হন। অঞ্জন চৌধুরী বলেন, বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের দাম, কাস্টম জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চ হারে বিভিন্ন ফি এবং সারচার্জ এই খাতের মালিকদের মহা সংকটে ফেলেছে। এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা প্রয়োজন বলেছেন নবনির্বাচিত সদস্যরা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংস্কার প্রচেষ্টাগুলোর স্থায়িত্ব নিশ্চিত করার উপায়গুলো অন্বেষণ এবং নির্ধারণ করতে হবে। শনিবার ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ ভূমিকায় সংস্কারক এবং উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশ এবং সংস্কার কর্মসূচির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিচার বিভাগ সেপ্টেম্বর 2024 থেকে সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। বিচার বিভাগের বিস্তৃত এবং বিশদ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে এবং তাদের প্রস্তাবে সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারো হুকুম মতো চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী 16 আনা চলবে। আমরা চাই একটি নিরপেক্ষ, সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন হোক। শনিবার কক্সবাজারের কুতুবদিয়ায় সিইসির পিতা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ বাহিনী, সেনাবাহিনী থেকে আরম্ভ করে যারা যারা থাকবে, এরা কারো দিকে তাকাবে না, কারো দিকে তাদের সবার প্রতি ইনস্ট্রাকশন থাকবে একটা সুন্দর যাতে নির্বাচন হয়। ওই যে পথে বাধা দিবেন যাতে বড় সেন্টারে না যেতে পারে, এই সমস্ত চলবে না। এবার এই সমস্ত চলবে না, দ্যাট গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। এগুলো আমরা হতে দিব না, পরিষ্কার হতে হবে। আমরা একদম সুন্দর নির্বাচন যাতে করতে পারি আপনাদেরকে দোয়া চাই এবং সহযোগিতা চাই। নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, 17 বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজকতা মাত্র 15 মাসে সমাধান করা সম্ভব না। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে একজন সরকার প্রধান পালিয়ে গেছে, তা টেনে তুলতে একটু সময় লাগবে। শনিবার নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট ভেঙে দিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা। ধরেন
15 বছর 16 বছর 17 বছরের যে অব্যবস্থা, যে অরাজকতা, এটা তো দূর করা 15 মাসে তো সম্ভব না। তো ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমি জানি আমাদের কিছু কিছু সমস্যা আছে, আমরা ফেস করছি। আমরা যেমন ধরুন অনেকেই বলে স্যার ল অ্যান্ড অর্ডার আরও খারাপ হতে পারতো। চিন্তা করে দেখেন যে অবস্থাতে একটা সরকার বিদায় নিয়েছে, পালায়ে গেছে, বিদায় না পালায়ে গেছে, সব কিছু ফেলেছে, পালায়ে গেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে পালায়ে গেছে। তো সেইটা আবার টেনে তুলতে একটু সময় তো লাগবে। আছে সমস্যা হয়তো আরও ভালো হতে পারতো, বাট আমরা সর্বতভাবে চেষ্টা করছি, আমরা যতজন আছি, যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয়। নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে সরকারকে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ নানা দাবিতে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহিদার রহমান জোসনা সহ অন্যরা। চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আয়োজনে জনসভায় আগামী 5ই অক্টোবর তফসিল ঘোষণা এবং 5ই ডিসেম্বর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন মাহমুদ হেলালের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান। বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক ভিপি মাহমুদ হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ডক্টর মোহসিন জিল্লুর করিম সহ অন্যরা। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় তৃতীয় দফায় এবার 6 জিম্মির বিনিময়ে 602 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে হামাসের কাছে থাকা 6 জিম্মিকে গাজার নুসেইরাত ও রাফা থেকে রেড ক্রিসেন্ট সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলি সেনারা জানিয়েছেন 3 জিম্মিকে রেড ক্রিসেন্টের সদস্যরা তাদের কাছে হস্তান্তর করেছেন। আরও 3 জিম্মিকে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানিও বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্ব বাস্তবায়ন না করেই 33 দিন পেরিয়েছে। গাজায় বিপর্যয় পরিস্থিতি চলছে, তাই পর্যাপ্ত ত্রাণ, গাজাবাসীদের নিরাপত্তা ও আশ্রয় দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে প্যালেস্টাইনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 2 শিশু নিহত হয়েছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হচ্ছে 30তম এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। স্থানীয় সময় শনিবার দুপুর 1টায় শুরু হচ্ছে অনুষ্ঠান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে দুদিনের উৎসব ঘিরে ফ্লোরিডা প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ফ্লোরিডা থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জাকি আক্তারের রিপোর্ট। ফ্লোরিডার মিরমার রিজিওনাল পার্কে বসেছে দুদিনের এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার এবং কালচারাল শো। অনুষ্ঠান চলবে প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 11টা পর্যন্ত। প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। And you see a lot of other people are coming to just unofficially inaugurate this event. Of course we have Indian Idol stars, but then what I like about this fair is that there's local talent which Mr. Mustafa promotes and the Asian Fair Association promotes. প্রতি বরাবরের মতোই আগের চেয়ে বেটার হয়েছে, কারণ আমাদের এবারে স্ট্রং টিম আছে। এশিয়ার বিভিন্ন দেশের পণ্য প্রদর্শনীর পাশাপাশি মূল মঞ্চে চলবে বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশের শিল্পীদের পরিবেশনা। মঞ্চে থাকবেন শিল্পী আখি আলমগীর, ইন্ডিয়ান আইডল, কুনাল পণ্ডিত, প্রতীক হাসান, জিয়ল হক, পলাশ, ঋতুপর্ণা ব্যানার্জি ও সাজু খাদেম সহ অনেকে। সাউথ ফ্লোরিডাতে এটা একটা হিস্টোরিক্যাল প্রোগ্রাম হবে। আমাদের 30 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবছর একটি অন্য ধরনের প্রোগ্রাম হবে, যেটা দর্শকরা যেদিন অনুষ্ঠান আসবেন
তারা বুঝতে পারবেন যে কি আমাদের পরিবর্তন অন্যান্য বছর থেকে। Tomorrow we will have a spectacular event. The Bangladesh organization is going to put on a wonderful cultural event. প্রস্তুতি সভায় ছিলেন এবিএম মুসা, রফিকুল ইসলাম, নাইম খান, সাইফুল ইসলাম, এমডি আকরাম ও অন্যান্যরা। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই, জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। একসাথে আগামীর পথে স্লোগান সামনে রেখে সালাম স্টিলের টিলার সম্মেলন হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম। তিনি বলেন, এই ব্যবসার সবচেয়ে বড় পুঁজি এর গুণগত মান। সে সময় সালাম স্টিলের সুফল প্রত্যেক ক্রেতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। 2024 সালের বিক্রিতে বিশেষ অবদান রাখায় ডিলারদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম এবং অন্যরা ছিলেন। মিডিয়া ভাইরা সালাম স্টিলের গুণগত মান সর্বত্র যেভাবে সম্প্রচার করেছেন, তার জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভোক্তা এই মিডিয়ার মাধ্যমে তারা জানতে পেরেছে সালাম স্টিলের শক্তি, সালাম স্টিলের সুফল, সালাম স্টিলের জবান, সালাম স্টিলের ওয়াদা, সবকিছু। প্রিয় দর্শক, সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যা, চরমপন্থী দলে বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার এ নিয়ে গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি এবং পরবর্তী কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। তারা জানিয়েছে, অপ্রয়োজনীয় খরচ কমালে ও সিস্টেম লস রোধ করা গেলে গ্যাসের দাম আর বাড়ানোর প্রয়োজন হবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ইতিমধ্যেই শিল্প ও আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো। প্রস্তাবে শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রায় 150% বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করতে বলা হয়েছে। আর আবাসিকে মিটারবিহীন গ্রাহকদের এক চুলা মাসে 990 টাকা থেকে বাড়িয়ে গড়ে 1321 টাকা এবং 2 চুলা 1080 টাকা থেকে বাড়িয়ে 1393 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সূত্র জানিয়েছে, তাদের কারিগরি কমিটিও গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে। শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে আমদানি পণ্যের অবাধ বাজার তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছে ক্যাব। সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি এবং পরবর্তী কার্যক্রম স্থগিত করার দাবি জানান ক্যাবের উপদেষ্টা। 3 মাস 6 মাসে সরকারের কাছে বিদ্যুৎ দাম বাড়ানো, আমদানি বাজারকে এরকম অস্থিতিশীল, রপ্তানি বাজারকে অস্থিতিশীল করে ফেলা, এই সব ব্যাপারগুলো এবং 30 টাকা থেকে 75 টাকা শুধু শিল্পকে নিয়ে যাওয়া, এইসব বিষয়গুলো আমার সব অশনি সংকেত মনে হচ্ছে। ক্যাব উপদেষ্টার মতে খরচ কমিয়ে ভর্তুকি কমানো সম্ভব, তবে সরকার সে পথে হাঁটছে না। এসব কিসের ইঙ্গিত যে এই খাতটাকে আমরা আমদানি বাজারে পরিণত করছি এবং সরকার সেখানে পুরোহিত্য করছে, এটাই প্রমাণ করে এই সরকারের মেয়াদ শেষ হবে, এই আশঙ্কা মানুষ করছে। এই মূল্য বৃদ্ধি সরকারের করা দরকার, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে কোথাও নেপথ্যে কোনো শক্তি সরকারকে এইসব কাজ করতে বাধ্য করছে এবং মানুষের মুখোমুখি করছে। আসছে গরমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা এখনও নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহে এক চরমপন্থী নেতা সহ 3 জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9:30টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার সেচ খালের পাশে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের মৃত রাহাজউদ্দিনের ছেলে চরমপন্থী নেতা হানিফ ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, রাত 9:30টার দিকে গুলির শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে 3 জনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল, একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
সংবাদের ভিত্তিতে এখানে এসেছি, 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। শিক্ষার্থীদের প্রতীক্ষিত শিক্ষা ইভেন্ট এডুকো এডুকেশন এক্সপো 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই আয়োজন শিক্ষার্থী ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরাসরি নেটওয়ার্ক গড়ার এক দুর্লভ সুযোগ সৃষ্টি করে। এডুকো এডুকেশন এক্সপোতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ফ্ল্যাগশিপের আয়োজনে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের 8ম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে 74টি ডিজিটাল ক্যাম্পেইনকে 24টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এ সময় বিজয়ীদের হাতে 47টি ব্রোঞ্জ, 24টি সিলভার ও 3টি স্বর্ণপদক দেওয়া হয়। আয়োজনের পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ। মানসিক স্বাস্থ্যসেবা ও ওয়েলবিংকে মূল ধারায় নিয়ে আসার লক্ষ্যে হার্থ সামিট বাংলাদেশ আয়োজন করেছে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন। শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফ্রান্স ভিত্তিক ওয়েলবিং বিষয়ক প্রতিষ্ঠান দ্য ওয়েলবিং প্রজেক্টের গ্লোবাল কোলাবোরেশন ভালো থাকি প্রস্ফুটিত হই প্রজন্ম থেকে প্রজন্মে এই স্লোগানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট, হিরোজ ফর অল এবং টিচ ফর বাংলাদেশের যৌথ আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে ঢাকায় অবস্থানরত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলাবাসীদের নিয়ে অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শীতলক্ষা ওয়াটারফ্রন্ট রিসোর্টে এ আয়োজন করা হয়। মিলন মেলায় বৃহত্তর খুলনার বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে দুদিনের অনুষ্ঠান শেষ হয়েছে। সমাপনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা হয়। এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রেলপথ ও যোগাযোগ সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সুবক্তকিন। শতবর্ষ উদযাপন কমিটির উপদেষ্টা ডাক্তার মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াসাত সুমন, নাহার এগ্রো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রকিবুর রহমান টুটুল সহ অন্যরা। সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এদিন যথাযথ মর্যাদায় কনসুলেটে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন কনসুলেট সহ প্রবাসী বাংলাদেশিরা। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষে বিশেষ দোয়া করা হয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। ঐতিহ্যবাহী ফুল মাধবী ফুটেছে বসন্তের প্রথম সপ্তাহে। প্রতি বছরের মতো এবারও রাজধানীর রমনা পার্কে হয়ে গেল মাধবী বরণ উৎসব। অনুষ্ঠানে ফুল পরিচিতি, আলোচনা, কবিতা পাঠ ও মাধবীর চারা বিতরণের মাধ্যমে বিলুপ্তপ্রায় মাধবীকে বরণ করা হয়। লাইলা নসিনের রিপোর্ট। ফাল্গুন পবন রথে যখন বনির পথে জাগালো মর্মর কলছন্দ, মাধবী সহসা তার সপি দিল উপহার, রূপ তার মধু তার গন্ধ। ফাগুনের প্রথম সপ্তাহে সব লজ্জা অবকুণ্ঠন ছুঁড়ে নিজেকে মেলে ধরেছে বাংলার একান্ত নিজস্ব ফুল মাধবী, যার বৈজ্ঞানিক নাম হিপটেস বেংহালেন্সিস। মাধবীর স্নিগ্ধ সুগন্ধ পরিবেশকে করে তোলে সতেজ। বিলুপ্তপ্রায় এই ফুল যুগে যুগে বিমোহিত করেছে কবি সাহিত্যিকদের। তবে কবিতার পাতায় যতটা মেলে মাধবী, বনে বাদারে ততটা এর দেখা মেলে না। তাই গাছের ডাল থেকে মাধবীকে ছবির ফ্রেমে বা খোপার ফুলদানিতে ধরে রাখতে ব্যস্ত কেউ কেউ। মাধবী বরণ উৎসব আমাদের জন্য একদম অপরিহার্য, সে কারণেই আসা, সবাইকে নিয়ে আসি। ফাগুন দিনের স্রোতে মাধবীর হঠাৎ যাই 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 রব ওঠার আগে মাধবীকে বরণ করে নিল শহরের এক ঝাঁক প্রকৃতিপ্রেমী। রাজধানীর রমনা পার্কে উদ্ভিদ ও পরিবেশ বিষয়ক সংগঠন তরুপল্লব প্রতি বছরের মতো
এবারও আয়োজন করেছে মাধবী বরণ উৎসব। ফাল্গুনের প্রথম সপ্তাহে আমরা চেষ্টা করি মাধবীর কাছে আসতে, এবং যারা পুষ্পপ্রেমী বা বৃক্ষপ্রেমী তাদেরকে নিয়ে আমরা মাধবীর কাছে আসি। আমরা এই মেসেজটা দিতে চাই যে এটা হচ্ছে প্রকৃত মাধবী এবং এটা অনেক দুর্লভ, আমাদের বন পাহাড় থেকে হারিয়ে যাচ্ছে, এটাকে যেন সংরক্ষণ করা হয়। আমাদের ফুল মাধবী ফুল, আমাদের একটা গভীর আবেগ আছে, আমরা অনেকে এটাকে খুব ভালোবাসি, সেই জন্যই এই দিনটির অপেক্ষায় থাকি। মাধবী ফুলের সাথে তরুণ প্রজন্মের পরিচয় করিয়ে দিতে মাধবীতলাতেই বৃক্ষকথন, কবিতা ও আলোচনা। উৎসবে বৃক্ষপ্রেমীদের উপহার দেয়া হয় মাধবীর চারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শীতের প্রকোপ কমে যাওয়ায় উত্তরায়ের জেলা গাইবান্ধাতে শুরু হয়েছে বোরো আবাদ। সার, সেচ সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো চাষের ব্যয় বেড়েছে এবার। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। শীতের প্রকোপ কমে আসার পর অনুকূল আবহাওয়ায় এখন পুরোদমে বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। চলছে জমিতে হাল দেওয়া, বীজতলা থেকে চারা ওঠানো এবং বোরো চারা রোপণের কাজ। অনেক শীতের আগে হালি ফেলানো ছিল, হালিগুলো ওঠানো হয়েছে এবং এখন আমরা জমি নাগাতে অনেক সুবিধা পাচ্ছি। কারেন্ট মোটামুটি ভালোই থাকছে এই অঞ্চলে। জমির মধ্যে গাঁথতেছে, এই কয়েকদিন পর আবার ফির উষাটা নাগাবে। সেচের ব্যাপারে এখন তো এখানে বৈদ্যুতিকের মানে ডিপ মেশিন, মোটর পাম্প দ্বারা সেচ দিচ্ছে, আর সারের কোনো তেমন সমস্যা নাই আর কি। সার, সেচ ও কৃষি উপকরণ ব্যয় বৃদ্ধিতে বোরো আবাদের খরচ বাড়লেও অনুকূল আবহাওয়ায় এই আবাদে ভালো ফলনের আশা করছে চাষিরা। এখন বর্তমানে যে অবস্থা, সার পানির দাম, কারেন্ট বিল, তারপরে তেলের দাম, অন্য অন্য আনুষঙ্গিক জিনিস সব কিছুর কিন্তু দ্রব্যমূল্য বাড়ি গেছে। তো এখন যে একটা গ্যাস সার পাওয়া যাচ্ছিল, কালো একটা সার, সে সারটা টাকা পাওয়া যাচ্ছে না। বোরো চাষ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। এইখানে পর্যাপ্ত পরিমাণ সারের মজুদ আছে এবং কৃষক সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছে। এছাড়াও আমরা সার্বক্ষণিক সার মনিটরিং জোরদার করেছি। এছাড়াও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে আমরা সার যাতে সঠিক এবং প্রকৃত কৃষক পায় আমরা সেটা নিশ্চিত করতেছি। নির্বিঘ্ন বোরো আবাদের জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকের পাশে থেকে প্রযুক্তিগত পরামর্শ, সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। আন্দোলন ও প্রতিবাদের মুখে ব্যক্তির নামে বন্দোবস্ত বাতিলের বছর না পেরোতেই রংপুরের ঐতিহ্যবাহী শালমারা নদী ইজারা দিয়েছে প্রশাসন। নদীর পানি ব্যবহার ও মাছ শিকার করতে না পারায় মুখোমুখি অবস্থানে জেলে, কৃষক সহ এলাকাবাসী ও ইজারাদাররা। বাস্তুতন্ত্র ও পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি পরিস্থিতির নিয়ন্ত্রণে দ্রুত ইজারা বাতিলের দাবি স্থানীয়দের। তবে আইন মেনে শালমারা নদী ইজারা দেওয়া হয়েছে বলছে প্রশাসন। এসএন লোকসুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলের রিপোর্ট। 2022 সালে মিঠাপুকুর উপজেলার শালমারাকে প্রবাহমান নদী উল্লেখ করে 6 ব্যক্তির নামে দেয়া বন্দোবস্ত বাতিল করে জেলা প্রশাসন। সম্প্রতি রংপুর সফরে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বাণিজ্যিক কারণে জলমহল বরাদ্দ না দেওয়ার নির্দেশ দেন। যেখানে পানি আছে সেখানে এটা মৎস্যজীবীদেরকেই দিতে হবে, কারণ এটা জলাশয়গুলোকে দিয়ে বাণিজ্য করার জায়গা না। তবে স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করেই প্রবাহমান নদীকে বদ্ধ জলাশয় দেখিয়ে শালমারার বিভিন্ন অংশ ইজারা দিয়েছে প্রশাসন। তারা মাছ ধরতে দেয় না, তারা লাল পতাকা লটকাইছে নদীতে। ডিসি সাহেব, ইউনো সাহেব, এসিলেন সাহেব, এরা কিভাবে এই নদীটা লিজ দিলে? কোনো ওই স্বার্থপরী মহলের সঙ্গে জন্য কোনো সংঘর্ষ হয় তাহলে ডিসিকে এবং ইউনোকে এবং এসিলেনকে এ দায়িত্ব বহন করতে হবে বলে আমরা সবাই মনে করি। ইজারা বাতিল সহ জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শালমারা নদী সুরক্ষা কমিটি। শালমারা নদীকে সাধারণ জনতার জন্য উন্মুক্ত রাখা হোক। যেই ডিসি, যে ইউনো, যে এসিলেন যুক্ত আছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে নীতিমালা অনুযায়ী শালমারা নদী ইজারা দেয়া হয়েছে দাবি প্রশাসনের। যেহেতু আমাদের সারাতভুক্ত আছে, সেক্ষেত্রে আমাদের এটা দায়িত্ব লিজে যাওয়া। কারো কোনো এর মধ্যে অভিযোগ পাওয়া যাচ্ছে না। যদি অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে সারাত থেকে আমরা এটা কর্তনের জন্য যে সুপারিশ বলেন বা আমাদের সার্ভে করার পর আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে সেক্ষেত্রে বলবো। ঘাঘট নদ থেকে উৎপন্ন হয়ে কাফরিকাল নদের সাথে মিলিত হয়েছে 22.5 কিলোমিটারের শালমারা নদী। বাস্তুতন্ত্র ও প্রাণ প্রকৃতি রক্ষায় ঐতিহ্যবাহী এই নদীর ইজারা বাতিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের।
রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সিদ্ধেশ্বরী লেন সোসাইটির প্রথম প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন শরীফের সভাপতিত্বে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে অনুষ্ঠিত সভায় সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, সিদ্ধেশ্বরী লেন এলাকার উন্নয়নে কাজ করতে সদস্যরা বদ্ধপরিকর। এবার খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মানবাধিকার লঙ্ঘনের দায়ে হাসিনাকে আইসিসিতে তুলতে সরকারের গড়িমসি কেন? প্রশ্ন। আশ্রয় দিয়ে ভারত সংকটে আছে মন্তব্য। অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে তারেক রহমানের আশা। দলে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কুয়েটে অস্থিতিশীলতায় কোন মহলের ইন্ধন রয়েছে কিনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজনৈতিক সম্পৃক্ততা পেলে ব্যবস্থা। সম্ভাবনা থাকলেও কমপ্লায়েন্সের অভাবে কমছে চামড়ার বৈশ্বিক বাজার। ফিনিশড লেদার রপ্তানি হলে $10 বিলিয়ন বাজারের আশা। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার রেকর্ড করা জয়। জশ ইংলিশের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে অজিরা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।